হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি শাকিল। আজকে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন এক ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে। তাহলে চলুন বেশি কথা না বলে আজকের ভয়ঙ্কর সত্য ঘটনাটি শুরু করা যাক এবং বিস্তারিত জানা যাক। লেটস গো! আমার এই ট্রাকের কেবিনটাই আমার দুনিয়া। ওস্তাদের পাশে বসে এই কাঁচের ভেতর দিয়ে বদলে যাওয়ার রাস্তাকে দেখাই আমার কাজ। কিন্তু আমি এমন এক রাস্তার কথা জানি যেখানে খালাশিল চোখের পাতা একবার এক হয়ে গেলে সেই ঘুম আর কোনো দিনও ভাঙে না। আমার নাম পিন্টু মণ্ডল, বয়স ২০-২২, মুর্শিদাবাদের এক গরিব ঘরের ছেলে। পড়াশুনো বেশি দূর এগোয়নি, পেটের টানে আজ প্রায় ২ বছর ধরে এই ট্রাকিং লাইনে আছি। আমি হলাম খালাসি বা হেল্পার। আমার ওস্তাদের নাম ভৈরব সিং, লোকে ভালোবেসে ভৈরব দা বলেই ডাকে। ৪০ বছরের পুরনো ঝানু ড্রাইভার। তার মেজাজটা একটু রুক্ষ, কিন্তু মনটা ছিল নারকেলের মতো। আমাদের রুটটা ছিল মূলত কলকাতা থেকে দিল্লি। এই রুটের একটা নির্দিষ্ট অংশ, ডানকুনি থেকে বর্ধমান পর্যন্ত যে রাস্তাটা, ওটা ছিল আমাদের দুজনেরই খুব অপছন্দের। রাস্তাটা ভালো, কিন্তু রাতের বেলা বড্ড বেশি নির্জন আর কেমন যেন গা ছমছমে। বিশেষ করে সিঙ্গুর পেরিয়ে যাওয়ার পর দুপাশে শুধু দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর মাঝে মাঝে দু একটা পরিত্যক্ত ফ্যাক্টরির কঙ্কালসার চেহারা। এই গল্পটা গত বর্ষার। আমরা দিল্লি থেকে মাল খালি করে কলকাতা ফিরছিলাম। ট্রাকটা ছিল খালি, তাই ভৈরবদা বেশ জোরেই টানছিল। আমরা যখন ডানকুনি পেরিয়ে বর্ধমানের রাস্তায় উঠলাম, তখন রাত প্রায় ২টো। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আমার সারা দিনের ধকলে শরীরটা খুব ক্লান্ত ছিল, চোখের পাতাগুলো ভারী হয়ে আসছিল। ভৈরবদা আমার দিকে তাকিয়ে তার সেই ভারী গলায় বলল, কিরে পিন্টু, ঘুমিয়ে পড়লি নাকি? দাঁড়া, তোকে কড়া করে এক কাপ চা খাওয়াই, তাহলেই ঘুম পালাবে। আমি বললাম, না ওস্তাদ, আমি ঠিক আছি। কিন্তু আমি জানি আমি ঠিক ছিলাম না। আমার শরীরটা আমার কথা শুনছিল না। ভৈরবদা বলল, সামনেই শেরে পাঞ্জাব ধাবা, ওখানকার চা খুব ভালো, চল ওখানে গিয়ে একটু জিরিয়ে নি। আমি আর না করতে পারলাম না। কিছুক্ষণ পর আমরা সেই ধাবার সামনে এসে দাঁড়ালাম। ধাবাটা ছিল রাস্তার ধারে, বেশ বড়। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, এত রাতেও ধাবাটা ছিল একদম ফাঁকা। শুধু মালিক, একজন লম্বা পাগড়ি পরা সর্দারজি, কাউন্টারে বসে ঝিমুচ্ছিলেন। আমরা ট্রাকটা পার্ক করে ধাবার ভেতরে ঢুকলাম। ভৈরবদা সর্দারজিকে ডেকে বলল, অপাজি, দো কাড়াক চায় দেনা। সর্দারজি চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে একটা অদ্ভুত নিষ্প্রাণ হাসি হাসলেন। তারপর কোনো কথা না বলে চা বানাতে লাগলেন। আমরা দুটো টেবিলের দুপাশে বসলাম। আমার অস্বস্তিটা বাড়ছিল। ধাবাটার পরিবেশটা আমার কেমন যেন ভালো লাগছিল না। চারপাশটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। শুধু বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। সর্দারজি দুটো কাঁচের গ্লাসে করে চা নিয়ে এলেন। চাটা দেখতে বেশ ভালোই ছিল, কিন্তু চায়ে চুমুক দিতেই আমার মুখটা বিকৃত হয়ে গেল। চাটা ছিল বরফের মতো ঠান্ডা, আর তার স্বাদটা ছিল অদ্ভুত, তেতো আর কেমন যেন একটা মাটির মতো গন্ধ। আমি ভৈরবদার দিকে তাকালাম, দেখলাম সেও অবাক হয়ে চায়ের গ্লাসটার দিকে তাকিয়ে আছে। সে সর্দারজিকে ডেকে বলল, ইয়ে ক্যা চায় হ্যাঁ পাজি, ইতনা ঠান্ডা কিউ হ্যাঁ? সর্দারজি আমাদের দিকে তাকিয়ে আবার সেই অদ্ভুত হাসিটা হাসলেন, বললেন, ঠান্ডা হি তো আচ্ছা হ্যাঁ সাহেব, শরীর ঠান্ডা রহেগা, ঘুম আচ্ছা আয়েগা। তার কথা বলার ভঙ্গিটা আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিল। ভৈরবদা আর কথা বাড়াল না। সে হয়তো আমার মতোই কিছু একটা আঁচ করতে পেরেছিল। সে ইশারায় আমাকে উঠে পড়তে বলল। আমরা টাকাটা টেবিলের ওপর রেখে ধাবা থেকে বেরিয়ে এলাম। আমরা যখন ট্রাকে উঠছি, তখন সর্দারজি আমাদের পিছন থেকে ডেকে বলল, সাব, আগে রাস্তা খারাপ হ্যাঁ, সাবধানে চালাবেন। और ঘুম পেলে গাড়িটা সাইড মে লাগাকে সো জানা, জলদিবাজি মত করনা। সাহেব, সামনে রাস্তা খারাপ, সাবধানে চালাবেন। আর ঘুম পেলে গাড়িটা সাইড করে শুয়ে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তার এই আপাত সাধারণ সতর্কবার্তাটাও আমার কাছে কেমন যেন হুমকির মতো শোনালো। আমরা ট্রাকটা নিয়ে আবার রাস্তায় উঠলাম। ভৈরবদা সেদিন আর কোনো কথা বলছিল না। তার মুখটা ছিল গম্ভীর, আর সে খুব মন দিয়ে গাড়ি চালাচ্ছিল। আমিও ভয়ে আতঙ্কে চুপ করে বসেছিলাম। কিছুক্ষণ পর আমার চোখের পাতাগুলো আবার ভারী হয়ে এলো। কিন্তু এবার আর এটা কোনো সাধারণ ঘুম ছিল না। আমার মনে হচ্ছিল যেন কেউ জোর করে আমার চোখের পাতা দুটো চেপে ধরছে। আমার মাথাটা ঘুরছিল, আমার পুরো শরীরটা যেন অবশ হয়ে আসছিল। আমি বুঝতে পারছিলাম ওই চাটার মধ্যেই কিছু একটা মেশানো ছিল। আমি ভৈরবদাকে ডাকার চেষ্টা করলাম, ওস্তাদ। আমার গলা দিয়ে শুধু একটা গোঙানির মতো আওয়াজ বেরিয়ে এলো। ভৈরবদা আমার দিকে তাকালো। আমার অবস্থা দেখে তার মুখটা ভয়ে সাদা হয়ে গেল। সে চিৎকার করে বলল, পিন্টু, এই পিন্টু, ঘুমাস না, চোখ খোলা রাখ। সে তার এক হাত দিয়ে আমার গালে সজোরে থাপ্পড় মারতে লাগল, কিন্তু কোনো লাভ হল না। আমার চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছিল। আমার শেষ যে জিনিসটা মনে আছে, সেটা হলো ভৈরবদার আতঙ্কিত মুখ, আর আমার কানের কাছে বহু দূর থেকে ভেসে আসা সেই সর্দারজির কণ্ঠস্বর, ঘুমিয়ে পড়ো, শরীর ঠান্ডা হয়ে যাবে। তারপর আমি এক গভীর অন্তহীন কালো ঘুমের অতলে তলিয়ে গেলাম। আমি জানি না এরপর কি হয়েছিল।
আমি জানি না আমি কতক্ষণ ঘুমিয়েছিলাম। আমার যখন ঘুম ভাঙল তখন ভোরের প্রথম আলো সবে ফুটতে শুরু করেছে। আমি দেখলাম আমি আমার ট্রাকের কেবিনের মধ্যেই শুয়ে আছি, কিন্তু আমি আমার খালাসির সিটে ছিলাম না। আমি ছিলাম ড্রাইভারের সিটে। আর আমার পাশে খালাসির সিটে যে শুয়েছিল তাকে দেখে আমার ভয়ে আতঙ্কে গলা দিয়ে একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো। সে ছিল ভৈরবদা। তার শরীরটা ছিল বরফের মতো ঠান্ডা আর শক্ত। তার চোখ দুটো ছিল খোলা এবং সেই চোখে ছিল তীব্র আতঙ্ক। আর তার কানের পাশ দিয়ে গড়িয়ে পড়া শুকনো রক্তের দাগ। আমার ওস্তাদ ভৈরবদা আর বেঁচে নেই। আমি পাগলের মতো ট্রাক ঠেলে নেমে এলাম। আমি দেখলাম আমার ট্রাকটা দাঁড়িয়ে আছে একটা বিশাল পুরনো বটগাছের নিচে, আর তার পাশেই একটা ছোট প্রায় ভেঙে পড়া মন্দির। কিন্তু শেরে পাঞ্জাব ধাবাটা, ওটা কোথাও ছিল না। আমি বুঝতে পারছিলাম আমি কোনো সাধারণ ঘুম ঘুমাইনি। আমি সম্মুখীন হয়েছি এমন এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের, যা শুধু আমার ঘুমই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে আমার ওস্তাদের প্রাণটাও। কিন্তু কেন? কারা করল এই কাজ? আর আমিই বা বেঁচে গেলাম কি করে? ভৈরবদার নিথর দেহটার দিকে তাকিয়ে আমার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গিয়েছিল। আমার ওস্তাদ, আমার গুরু, আমার বড় ভাইয়ের মতো যে মানুষটা আমাকে এই লাইনের সবকিছু শিখিয়েছিলেন, তিনি আজ আমারই পাশে, আমারই সিটে মৃত অবস্থায় পড়ে আছেন। আমার কান্না পাচ্ছিল না, আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছিল না। আমার শরীরটা যেন পক্ষাঘাতগ্রস্ত হয়ে গিয়েছিল। আমি কতক্ষণ ওইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। ভোরের আলো ধীরে ধীরে স্পষ্ট হচ্ছিল। পাখিদের কিচিরমিচির শব্দ আমার কানে বিষের মতো লাগছিল। অবশেষে আমার সম্বিত ফিরল। আমি জানি আমাকে এখন যা করতে হবে তা খুব কঠিন। আমাকে পুলিশে খবর দিতে হবে। কিন্তু আমার মনের গভীরে একটা তীব্র ভয় কাজ করছিল। আমি পুলিশকে কি বলবো? আমি কি তাদের সেই ভুতুরে ধাবা, সেই ঠান্ডা চা আর সেই ভয়ঙ্কর ঘুমের কথা বলতে পারবো? তারা কি আমার কথা বিশ্বাস করবে, নাকি তারা আমাকেই ভৈরবদার খুনের জন্য সন্দেহ করবে? আমি জানি আমি যদি সত্যিটা বলি তাহলে আমাকে হয় পাগল ভাবা হবে, নয়তো খুনি। আমি কাঁপা কাঁপা হাতে আমার ফোনটা বের করে 100 ডায়াল করলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশের গাড়ি এসে হাজির হলো। যা ভয় পেয়েছিলাম তাই হলো। পুলিশ অফিসাররা আমার কথা এক বর্ণও বিশ্বাস করলেন না। তারা আমার পুরো গল্পটাকে গাঁজাখুরি বলে উড়িয়ে দিলেন। তাদের ধারণা আমি আর ভৈরবদা দুজনে মিলে হয়তো মদ খেয়েছিলাম, আর তার ফলেই হয়তো কোনোভাবে ভৈরবদার মাথায় আঘাত লেগেছে এবং আমার হ্যালুসিনেশন হয়েছে। আমাকে থানায় নিয়ে যাওয়া হলো। শুরু হলো এন্ডলেস জেরা। আমি বারবার একই কথা বলে যাচ্ছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শুনছিল না। ভৈরবদার লাশের পোস্টমর্টেম করা হলো। রিপোর্টে এলো তার মৃত্যু হয়েছে ব্লান্ট ফোর্স ট্রমা টু দ্য হেডের কারণে, অর্থাৎ ভোঁতা কোনো জিনিস দিয়ে তার মাথায় সজোরে আঘাত করা হয়েছে। আর সেই আঘাতের সাথে ট্রাকের কেবিনের ভেতরের কোনো কিছুরই মিল পাওয়া গেল না। ফলে পুলিশের সন্দেহটা আমার উপরেই আরও ঘনীভূত হলো। তাদের ধারণা আমি হয়তো টাকার লোভে বা অন্য কোনো ঝগড়ার কারণে ভৈরবদাকে খুন করে এখন ভূতের গল্প বানাচ্ছি। আমি ফেসে গিয়েছিলাম, বুড়ি তারহাসে ফেসে গিয়েছিলাম। আমাকে গ্রেপ্তার করা হলো। আমার জায়গা হলো শ্রীরামপুরের জেলে। আমার জীবনটা যেন এক মুহূর্তে নরকে পরিণত হলো। আমার বাবা মা, আমার গ্রামের লোকেরা কেউই আমার সাথে দেখা করতে এলো না। তারা হয়তো আমাকে খুনিই ভেবে নিয়েছে। আমি জেলের অন্ধকার সেলে একা একা বসে শুধু ভাবতাম, কেন কেন আমার সাথে এমন হলো? ওই সর্দারজি, ওই ধাবা, ওরা কারা ছিল? ওরা কেন ভৈরবদাকে মারল? আর আমাকেই বা বাঁচিয়ে রাখল কেন? আমার বারবার মনে হচ্ছিল আমাকে ড্রাইভারের সিটে বসানোর পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। ওরা হয়তো আমাকে দিয়ে কিছু একটা করাতে চায়। দিনের পর দিন কেটে যাচ্ছিল। আমি প্রায় আশা ছেড়েই দিয়েছিলাম। একদিন জেলের এক পুরনো কয়েদি রহমান চাচা আমার সাথে কথা বলতে এলো। সে নাকি এই জেলে প্রায় 30 বছর ধরে আছে। সে আমার কাছে এসে খুব নিচু গলায় বলল, বেটা, তুই যে ধাবাটার কথা বলছিস, ওই ধাবাটা আমি চিনি। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। রহমান চাচা বলল, আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা। ওই ডানকুনি বর্ধমান রোডে সত্যিই একটা ধাবা ছিল। নাম তার শের এ পাঞ্জাব। আর তার মালিক ছিল এক ভয়ানক লোক। নাম তার করতার সিং। করতার সিং শুধু ধাবার মালিকই ছিল না। রহমান চাচার গলাটা কেঁপে উঠল। সে ছিল এক ভয়ঙ্কর ডাকাত দলের সর্দার। সে রাতের বেলা তোর মতো অসহায় ট্রাক ড্রাইভারদের চায় ঘুমের ওষুধ মিশিয়ে তাদের সর্বস্ব লুট করে নিত। আর যারা বাধা দেবার চেষ্টা করত তাদের সে খুন করে ওই ধাবার পেছনের বটগাছের নিচেই পুঁতে দিত। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। তাহলে শেরে পাঞ্জাব ধাবাটা সত্যিই ছিল। আমি বললাম, কিন্তু তারপর তার কি হলো? রহমান চাচা বলল, তার পাপের ঘোড়া একদিন পূর্ণ হল। সে একবার এক ট্রাক ড্রাইভার আর তার খালাসির ওপর একই চাল চেলেছিল। কিন্তু সেই খালাসি ছেলেটা তোর মতোই হয়তো দৈবক্রমে সেই ঘুম থেকে জেগে উঠেছিল। সে যখন দেখে তার ওস্তাদকে খুন করা হয়েছে, তখন সে ভয়ে আতঙ্কে দিশেহারা হয়ে যায়। কিন্তু সে পালিয়ে যায়নি। সে সেই রাতেই যখন করতার সিং আর তার দলবল লুটের মাল ভাগাভাগি করছিল, তখন সে লুকিয়ে তাদের রান্না করা মাংসের মধ্যে ইঁদুর মারার বিষ মিশিয়ে দেয়। সেই বিষাক্ত মাংস খেয়ে রহমান চাচার মুখে একটা অদ্ভুত হাসি ফুটে উঠল। করতার সিং আর তার দলের 5 জন সবাই এক এক করে যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যায়।
আর সেই খালাসি ছেলেটা, সে নিজেই পুলিশের কাছে গিয়ে সবটা স্বীকার করে। তার ফাঁসি হয়েছিল, কিন্তু মরার আগে সে একটা কথা বলে গিয়েছিল। সে বলেছিল, আমি হয়তো মরছি, কিন্তু আমি ওই শয়তানগুলোকে মুক্তি পেতে দেব না। আমি আবার ফিরে আসব। আমি প্রতিটা রাতে ওই ধাবায় আমার ওস্তাদের জন্য অপেক্ষা করব। আমার মাথা ঘুরছিল। এ কি ভয়ঙ্কর কাহিনী! আমি বললাম, কিন্তু পুলিশ তো বলেছিল ধাবাটা এখন আর নেই। নেই, রহমান চাচা বললেন। ওই ঘটনার পর জায়গাটা অভিশপ্ত হয়ে যায়। ধাবাটা ধীরে ধীরে জঙ্গলের মধ্যে হারিয়ে যায়। কিন্তু লোকে বলে আজও প্রতি রাতে ওই ধাবাটা ফিরে আসে। করতার সিং আর তার দলের প্রেতাত্মারা ফিরে আসে। তারা তাদের পুরনো খেলাটা আবার খেলতে চায়। তারা আজও অসহায় ড্রাইভারদের চায়ে বিষ মেশায়। কিন্তু ওই খালাসি ছেলেটার আত্মা, সে কি আসে না? আসে। রহমান চাচা আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন, সেও আসে। সে আসে তার মতো কোনো এক খালাসিকে বাঁচানোর জন্য। সে একজনকে বাঁচায় আর তার ওস্তাদকে নিয়ে যায়, কারণ সে আজও তার ওস্তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। সে বোঝাতে চায় প্রতিটা খালাসির কাছে তার ওস্তাদের জীবনের মূল্য কতখানি। আমার আর বুঝতে বাকি রইল না সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল। আমি বেঁচে গেছি কারণ সেই খালাসির আত্মা আমাকে বাঁচিয়েছে। আর ভৈরবদা, সে মারা গেছে কারণ সেই আত্মাটা ভৈরবদার মৃত্যুর মাধ্যমে তার নিজের ওস্তাদের মৃত্যুর বিচার চেয়েছে। আমি এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার প্রতিশোধের খেলার একটা ঘুঁটি হয়ে গেছি। কিন্তু এখন আমি কি করব? আমি জেলে বন্দী। আমি কিভাবে প্রমাণ করব যে আমি নির্দোষ? আমি যখন ভাবছি আমার বুঝি আর কোনোদিনও মুক্তি হবে না, ঠিক তখনই জেলের সেলের দরজায় একটা নতুন কয়েদিকে নিয়ে আসা হলো। লোকটার চেহারা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা লম্বা পাগড়ি পরা, কিন্তু এখন জেলখানার পোশাকে এক সারদাঁজি। আমার চোখের সামনে সেই শেরে পাঞ্জাব ধাবার মালিকের মুখটা ভেসে উঠল। আমি বুঝতে পারলাম খেলা এখনও শেষ হয়নি। আমার প্রতিশোধের খেলার পরবর্তী অধ্যায়টা হয়তো এই জেলের ভেতরেই লেখা হবে। জেলের সেলে সেই নতুন কয়েদিকে দেখে আমার মনে হয়েছিল আমি যেন আবার সেই ভয়ঙ্কর রাতের দুঃস্বপ্নটার মধ্যে ফিরে গেছি। লোকটার চেহারা হুবহু করতার সিংয়ের মতো না হলেও তার সেই পাগড়ি, তার সেই শান্ত কিন্তু ক্রূর চোখ দুটো আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বইয়ে দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। লোকটার নাম ছিল যোগিন্দর সিং। সে নাকি কোনো একটা ডাকাতির মামলায় ধরা পড়েছে। সেই সেলে ঢুকেই আমার দিকে একটা অদ্ভুত পরিচিত দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হলো সে যেন আমাকে চেনে। আমি প্রথম কয়েকদিন তার কাছ থেকে দূরে দূরে থাকতাম, কিন্তু আমি লক্ষ্য করছিলাম সে সারাক্ষণ আমার উপর নজর রাখছে। একদিন রাতে যখন সেলের বাকি কয়েদিরা ঘুমিয়ে পড়েছে, তখন যোগিন্দার আমার কাছে এসে বসল। সে ফিসফিস করে একটা কর্কশ গলায় বলল, তোর ঘুমটা সেদিন রাতে ভালোই হয়েছিল, তাই না ছোকরা? আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। আমি ভয়ে কোনো কথা বলতে পারলাম না। সে একটা শয়তানি হাসি হেসে বলল, তোর ওস্তাদটা বড় চালাক ছিল, কিন্তু আমার চেয়ে বেশি নয়। আর তুই, তোর ভাগ্যটা ভালো। সেদিন ও যদি না আসতো, তাহলে তোর লাশটাও তোর ওস্তাদের পাশেই পড়ে থাকত। ও, সে কার কথা বলছে? সেই খালাসির আত্মা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আপনি কে? আপনি এসব কি করে জানেন? যোগিন্দার হাসল, বলল, আমি কে তা দিয়ে তোর কি দরকার? শুধু জেনে রাখ, করতার সিং আমার গুরু ছিল। আর তুই আর তোর মতো খালাসিরা আমাদের জাত শত্রু। তোদের জন্যই আমার গুরুকে মরতে হয়েছিল। আর ওই খালাসির ভূতটা, তার গলাটা ঘৃণায় কঠিন হয়ে এলো, ওকে তো আমি কিছুতেই ছাড়ব না। ও ভাবে ও খুব চালাক, প্রতিবার একজনকে বাঁচিয়ে আরেকজনকে মেরে ওর প্রতিশোধ নেয়। কিন্তু এবার ওর খেলা শেষ হবে। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। আমি বুঝতে পারছিলাম আমি শুধু একদল প্রেতাত্মার সাথেই নয়, আমি একদল জীবন্ত প্রতিহিংসাপরায়ণ অপরাধীর সাথেও জড়িয়ে পড়েছি। এরা করতার সিংয়েরই চেলা, আর তারা আজও তাদের গুরু সেই পুরনো ব্যবসাটা চালিয়ে যাচ্ছে। যোগিন্দার বলল, শোন ছোকরা, আমি তোকে একটা প্রস্তাব দিচ্ছি। তুই যদি আমাকে এখান থেকে পালাতে সাহায্য করিস, তাহলে আমি তোকে প্রাণে মারব না। আর তোকে আমি এত টাকা দেব যে তোকে আর কোনোদিনও খালাসির কাজ করতে হবে না। আমি তার চোখের দিকে তাকালাম। তার চোখে ছিল ধূর্ততা আর মিথ্যের ছাপ। আমি জানি আমি যদি ওকে সাহায্য করি, তাহলে সে পালানোর পরেই আমাকে প্রথম শেষ করবে। আমি বললাম, আমি আপনাকে কি করে সাহায্য করব? আমিও তো এখানে বন্দী। যোগিন্দার বলল, সেই ব্যবস্থা আমি করে রেখেছি। সামনের অমাবস্যার রাতে আমার লোকরা জেলের বাইরে অপেক্ষা করবে। তোকে শুধু সেদিন রাতে ডিউটিতে থাকা সেন্ট্রিটার মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে হবে। বাকি কাজটা আমার। আমি তার প্রস্তাবে রাজি হওয়ার ভান করলাম। আমি জানি এটাই আমার একমাত্র সুযোগ। আমাকে এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে যোগিন্দার আর তার দলকে ধরিয়ে দেওয়ার জন্য। আমি রহমান চাচার সাথে দেখা করলাম। আমি সবটা খুলে বললাম, যোগিন্দারের পরিচয়, তার পালানোর পরিকল্পনা, সব কিছু। রহমান চাচা সব শুনে কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি বললেন, বেটা, তুই খুব বিপজ্জনক খেলায় জড়িয়ে পড়েছিস, কিন্তু ভয় পাস না, সত্যের জয় একদিন হবেই। তিনি আমাকে একটা বুদ্ধি দিলেন।
অবশেষে সেই অমাবস্যার রাতটা এলো। জেলের ভেতরে ছিল থমথমে পরিবেশ। রাত প্রায় 2টো নাগাদ যোগিন্দার আমাকে ইশারা করল। আমি প্ল্যান অনুযায়ী পেটে ব্যথার ভান করে চিৎকার করতে শুরু করলাম। ডিউটিতে থাকা সেন্ট্রিটা আমার চিৎকার শুনে আমার সেলের দিকে ছুটে এলো। আর ঠিক সেই মুহূর্তে যোগিন্দার, যে এপদিও তার সেলের তালাটা খুলে ফেলেছিল, সে পেছন থেকে এসে সেন্ট্রিটার মাথায় সজোরে একটা লোহার রড দিয়ে আঘাত করল। সেন্ট্রিটা মা গো বলে মাটিতে লুটিয়ে পড়ল। আমি ভয়ে আতঙ্কে জমে গেলাম। আমাদের প্ল্যানে তো এটা ছিল না। যোগিন্দর আমার দিকে তাকিয়ে একটা ক্রূর হাসি হেসে বলল, তুই ভেবেছিলি তুই আমাকে ফাঁদে ফেলবি? বোকা, আমি তোর সব চাল আগেই ধরে ফেলেছিলাম। এই বলে সে আমার দিকে তেড়ে এলো। আমি জানি আমার আজ আর বাঁচার কোনো উপায় নেই। আমি যখন চোখ বন্ধ করে আমার শেষ সময়ের জন্য অপেক্ষা করছি, ঠিক তখনই জেলের সেই অন্ধকার করিডোরে একটা হিম শীতল হাওয়া বইতে শুরু করল। আর আমি আমার কানের কাছে একটা পরিচিত কিন্তু আজ খুব ক্রুদ্ধ ফিসফিসানি শুনতে পেলাম। তুই তুই আমার ওস্তাদকে মেরেছিস। আমি চোখ খুলে দেখলাম আমার আর যোগিন্দরের মাঝখানে একটা আবছা ধোঁয়াশা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। সেই খালাসির আত্মা। আজ তার রূপে কোনো করুণা বা প্রতিশোধের আগুন ছিল না, ছিল শুধু এক তীব্র রক্ষকের ক্রোধ। যোগিন্দর সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে আতঙ্কে চিৎকার করে উঠল। সে তার হাতের রডটা দিয়ে ছায়ামূর্তিটাকে আঘাত করতে চেষ্টা করল, কিন্তু রডটা তার শরীর ভেদ করে ওপাশের দেওয়ালে গিয়ে লাগল। ছায়ামূর্তিটা তার ধোঁয়ার মতো হাতটা বাড়িয়ে যোগিন্দরের গলাটা চেপে ধরল। যোগিন্দর শ্বাস নেওয়ার জন্য ছটফট করতে লাগল। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছিল। আমি দেখলাম তার শরীরটা ধীরে ধীরে নীল হয়ে যাচ্ছে। ঠিক তখনই জেলের সাইরেনটা বেজে উঠল। রহমান চাচা আগেই জেলার সাহেবকে সবটা জানিয়ে রেখেছিলেন। পুলিশ আর জেলের রক্ষীরা করিডোরে ছুটে এলো। তারা এসে দেখল যোগিন্দর সিং মেঝেতে মরে পড়ে আছে। তার মুখে তীব্র আতঙ্ক, আর তার গলাটা অস্বাভাবিকভাবে পিছনের দিকে মটকে দেওয়া। আর আমি আমার সেলের এক কোণায় ভয়ে কাঁপতে কাঁপতে বসে আছি। সেই ছায়ামূর্তিটা আর সেখানে ছিল না। যোগিন্দরের মৃত্যুর পর এবং আমার আর রহমান চাচার সাক্ষ্যের ভিত্তিতে পুলিশ কর্তার সিংয়ের পুরনো কেসটা আবার নতুন করে খুলল। তদন্তে যোগিন্দরের বাকি সদস্যদেরও গ্রেফতার করা হলো। ডানকুনি বর্ধমান রোডের সেই ভয়ঙ্কর অপরাধ চক্রটা অবশেষে শেষ হলো। আর আমি, প্রমাণের অভাবে আমাকে জেল থেকে মুক্তি দেওয়া হলো। আমি জানি আমি নির্দোষ, কিন্তু আমি এটাও জানি যে আমি ঠিক পুরোপুরি নির্দোষও নই। আমার ওস্তাদের মৃত্যুর জন্য আমি হয়তো পরোক্ষভাবে দায়ী। আমি আর কোনোদিনও ট্র্যাকিং লাইনে ফিরে যাইনি। আমি এখন আমার গ্রামের বাড়িতেই থাকি, ছোটখাটো একটা দোকান চালাই। কিন্তু আমি আজও প্রতি রাতে আমার ঘুমের মধ্যে সেই শের-ই পাঞ্জাব ধাবাটা দেখতে পাই। আমি দেখি একটা তরুণ খালাসির আত্মা তার ওস্তাদের পাশে বসে শান্তিতে চা খাচ্ছে। তাদের মুখে আর কোনো কষ্ট বা প্রতিশোধের আগুন নেই, আছে শুধু এক পরম শান্তি। আমি জানি তাদের যাত্রা শেষ হয়েছে, আর আমার যাত্রাটাও হয়তো এক নতুন শান্ত পথের দিকে এগোতে শুরু করেছে। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমার জীবনটা যেন এক নতুন মোড় নিয়েছিল। আমি আর আগের সেই পিন্টু ছিলাম না। যে ছেলেটা শুধু ট্রাকের কেবিন আর হাইওয়ের ধাবাকেই নিজের জগৎ বলে জানত, সে এখন জীবন আর মৃত্যুর মাঝের এক ভয়ঙ্কর জগতের সাক্ষী। আমি আমার গ্রামে ফিরে এসেছিলাম ঠিকই, কিন্তু আমার মনটা পড়েছিল সেই ডানকুনি বর্ধমান রোডের অন্ধকারে। ভৈরবদার মুখটা, সেই খালাসি ছেলেটার আত্মত্যাগ আর কর্তার সিংয়ের প্রেতাত্মাদের সেই ভয়ঙ্কর রূপ, এই সব কিছুই আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল। আমি একটা ছোট মুদিখানা দোকান খুলেছিলাম। আমার বাবা মা, গ্রামের লোকেরা সবাই খুব খুশি হয়েছিল। তারা ভেবেছিল আমি হয়তো আমার জীবনের সেই কালো অধ্যায়টা ভুলে নতুন করে সব শুরু করতে পারব। কিন্তু আমি জানতাম কিছু কিছু স্মৃতি ভোলার নয়, কিছু কিছু ঋণ শোধ করার। আমার মনের মধ্যে সারাক্ষণ একটা অপরাধ বোধ কাজ করত। ভৈরবদার মৃত্যুর জন্য আমি নিজেকেই দায়ী মনে করতাম, যদিও আমি জানি আমি কিছুই করতে পারতাম না। কিন্তু আমি যদি সেদিন রাতে ঘুমিয়ে না পড়তাম, তাহলে হয়তো এই হয়তোটাই আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি প্রায়ই রাতে দুঃস্বপ্ন দেখতাম। আমি দেখতাম ভৈরবদা আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক গভীর কষ্ট। আমি বুঝতে পারছিলাম আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে ভৈরবদার আত্মার শান্তির জন্য কিছু একটা করতে হবে। আমি একদিন কাউকে কিছু না বলে কলকাতা চলে এলাম। আমি সোজা চলে গেলাম ভৈরবদার বাড়িতে। তার স্ত্রী আর তার ছোট ছোট দুটো ছেলে মেয়ে। আমি তাদের সামনে গিয়ে দাঁড়াতে পারছিলাম না। আমার লজ্জা করছিল, আমার ভয় করছিল। ভৈরবদার স্ত্রী কবিতা বৌদি আমাকে দেখে প্রথমে চমকে উঠেছিলেন। তার চোখে ছিল ঘৃণা আর অবিশ্বাস। তিনি হয়তো খবরের কাগজে আমার ছবি দেখেছিলেন, আমাকেই তার স্বামীর খুনি ভেবেছিলেন। তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন, আমাকে অনেক অভিশাপ দিয়েছিলেন। আমি চুপ করে মাথা নিচু করে সবটা শুনেছিলাম। আমি জানি এটা আমার প্রাপ্য। অবশেষে যখন তার কান্নাটা একটু কমল, তখন আমি তাকে খুব শান্তভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম। সেই ভুতুড়ে ধাবা, সেই ঠান্ডা চা, সেই খালাসির আত্মা আর জেলে যোগিন্দরের সাথে আমার লড়াই, সব কিছু। কবিতা বৌদি প্রথমে আমার কথা বিশ্বাস করছিলেন না,
কিন্তু আমি যখন তাকে সেই রাতের কিছু খুঁটিনাটি বিবরণ দিলাম, যা শুধু আমি আর ভৈরবদাই জানতাম, তখন তার মুখের ভাবটা ধীরে ধীরে বদলাতে শুরু করল। আমি আমার জমানো কিছু টাকা তার হাতে তুলে দিয়ে বললাম, বৌদি, আমি জানি এই টাকাটা আপনার স্বামীর জীবনের দাম নয়, কিন্তু আমি আমার ওস্তাদের পরিবারের জন্য আমার সাধ্যমতো কিছু একটা করতে চাই। কবিতা বৌদি টাকাটা নিলেন না। তিনি আমার দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর তিনি হাউ হাউ করে কেঁদে আমার হাত দুটো ধরে বললেন, আমি তোমাকে ভুল বুঝেছিলাম ভাই। তুমি আমার স্বামীকে বাঁচানোর জন্য কত চেষ্টা করেছ, আর আমি তাকে শান্ত করলাম। সেই দিন থেকে আমি ভৈরবদার পরিবারের একজন সদস্য হয়ে গেলাম। আমি তাদের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলাম। কিন্তু আমার মনের শান্তি তখনও ফেরেনি। আমি জানতাম ভৈরবদার আত্মার সদ্গতি না হলে আমার নিজের আত্মারও কোনোদিন শান্তি হবে না। আমি ঠিক করলাম আমি সেই অভিশপ্ত জায়গায় আবার যাব। আমি ভৈরবদার আত্মার শান্তির জন্য সেখানে একটা শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজন করব। আমি একজন ভালো পুরোহিতকে সাথে নিলাম, আর সাথে নিলাম ভৈরবদার বড় ছেলে বাবলুকে। আমি চেয়েছিলাম সে নিজের হাতে তার বাবার মুখাগ্নি করুক। আমরা যখন সেই ডানকুনি বর্ধমান রোডের সেই পুরনো বটগাছটার নিচে এসে পৌঁছলাম, তখন প্রায় সন্ধে হয়ে গেছে। জায়গাটা ছিল আগের মতোই থমথমে, গা ছমছমে। পুরোহিত মশাই তার পুজোর আয়োজন করতে লাগলেন। আমি আর বাবলু দুজনে মিলে ভৈরবদার একটা ছবি রেখে তার সামনে প্রদীপ জ্বালালাম। আমরা যখন শ্রাদ্ধের কাজ শুরু করতে যাব, ঠিক তখনই কোথা থেকে যেন একটা দমকা বরফ শীতল হাওয়া বইতে শুরু করল। আমাদের জ্বালানো প্রদীপটা নিভে গেল, আর আমি আমার কানের পাশে সেই পরিচিত কর্কশ অট্টহাসির শব্দ শুনতে পেলাম। তোরা ভেবেছিস আমি মরে গেছি? আমি কর্তার সিং, আমার মৃত্যু নেই। আমি চমকে উঠে আশেপাশে তাকালাম। দেখলাম সেই বটগাছের গুড়ির আড়াল থেকে কর্তার সিংয়ের প্রিতাত্মাটা বেরিয়ে আসছে। কিন্তু এবার সে একা নয়, তার সাথে আছে তার সেই 5 জন অনুচরের প্রিতাত্মাও। আর তাদের ঠিক মাঝখানে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ছটফট করছে দুটো আত্মা, ভৈরবদা আর সেই তরুণ খালাসি। আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। তাহলে যোগিন্দরের মৃত্যুর পরেও কর্তার সিংয়ের আত্মা মুক্তি পায়নি, আর সে ভৈরবদা আর সেই খালাসির আত্মাকে বন্দী করে রেখেছে। কর্তার সিংয়ের প্রিতাত্মাটা অট্টহাসি করে বলল, ওই খালাসিটা আমাকে একবার হারিয়েছিল, কিন্তু আজ আমি ওর ওস্তাদকে দিয়েই ওর সাজা দেওয়াব। আর তুই পিন্টু, তুই তো আজ আমার হাত থেকে কিছুতেই বাঁচবি না। এই বলে সে তার অনুচরদের ইশারা করল। তারা আমাদের দিকে তেড়ে আসতেই আমি পুরোহিত মশাইকে আর বাবলুকে আমার পিছনে আড়াল করে রুখে দাঁড়ালাম। আমি জানি না আমি কি করব। আমার কাছে কোনো অস্ত্র নেই, কোনো শক্তি নেই। আমি যখন ভাবছি আমার বুঝি সব শেষ, ঠিক তখনই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার পিছন থেকে ভৈরবদার ছবির ভেতর থেকে একটা উজ্জ্বল সোনালি আলো বেরিয়ে এলো, আর সেই আলোর মধ্যে দিয়ে আমি দেখলাম আমার ওস্তাদ ভৈরবদা তার সেই পরিচিত বলিষ্ঠ চেহারা নিয়ে বেরিয়ে আসছেন। কিন্তু তিনি একা ছিলেন না, তার পিছনে ছিলেন আরও শত শত ট্রাক ড্রাইভারের আত্মা, সেই সব হতভাগ্য ড্রাইভার যাদের কর্তার সিং আর তার দলবল বছরের পর বছর ধরে খুন করেছিল। তারা সবাই আজ একসাথে ফিরে এসেছে তাদের শেষ বিচারের জন্য। ভৈরবদার আত্মা কর্তার সিংয়ের দিকে তাকিয়ে মেঘের গর্জনের মতো গলায় বলে উঠল, তোর পাপের ঘড়া আজ পূর্ণ হয়েছে কর্তার। আজ আমরা এই হাইওয়ের সমস্ত আত্মারা তোর বিচার করব। শুরু হলো এক ভয়ঙ্কর অলৌকিক লড়াই। একদিকে কর্তার সিং আর তার 5 জন অনুচর, আর অন্যদিকে শত শত ক্রুদ্ধ বিচার প্রার্থী আত্মা, যাদের নেতৃত্বে আমার ওস্তাদ ভৈরব সিং। আমি, পুরোহিত মশাই আর বাবলু স্তব্ধ হয়ে সেই স্বর্গীয় কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ দেখছিলাম। অবশেষে সত্যের জয় হল। ভৈরবদা আর বাকি আত্মাদের সম্মিলিত শক্তির সামনে কর্তার সিংয়ের অশুভ আত্মা আর দাঁড়াতে পারল না। সে একটা তীব্র যন্ত্রণাকাতর আর্তনাদ করে চিরদিনের জন্য নরকের অন্ধকারে বিলীন হয়ে গেল। তার অনুচরদেরও একই গতি হল। সেই তরুণ খালাসির আত্মার বাঁধনটাও খুলে গেল। চারপাশটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। ভৈরবদার আত্মা আমার সামনে এসে দাঁড়াল। তার মুখে ছিল এক পরম শান্তি আর তৃপ্তির হাসি। সে আমার মাথায় হাত রাখল। আমি তার স্পর্শটা অনুভব করতে পারলাম। সে ফিসফিস করে বলল, তুই তোর ওস্তাদের মান রেখেছিস পিন্টু, আমি তোকে নিয়ে গর্বিত। এবার আমাদের যাওয়ার সময় হয়েছে। এই বলে সে সেই তরুণ খালাসির আত্মার কাঁধে হাত রাখল। তারপর বাকি সমস্ত আত্মাদের সাথে তারা ধীরে ধীরে একটা উজ্জ্বল আলোর গোলকে পরিণত হয়ে আকাশের দিকে মিলিয়ে গেল। আমি, পুরোহিত মশাই আর বাবলু হাত জোড় করে তাদের শেষ বিদায় জানালাম। সেই রাতের পর ডানকুনি বর্ধমান রোডে আর কোনো দিনও কোনো উপদ্রব হয়নি। শেরি পাঞ্জাব ধাবাটা আর কোনো দিনও ফিরে আসেনি। আমি আমার গ্রামের দোকানেই আমার বাকি জীবনটা কাটিয়ে দিয়েছি। ভৈরবদার ছেলে মেয়েদের আমি নিজের ছেলে মেয়েদের মতোই মানুষ করেছি। আমি জানি আমি হয়তো আর কোনোদিনও ট্রাকের স্টিয়ারিংয়ে হাত রাখব না, কিন্তু আমি এটাও জানি যে আমার ওস্তাদ, আমার ভৈরবদা আমার সাথেই আছেন। তিনি আছেন আমার স্মৃতির কেবিনে, আমার হৃদয়ের স্টিয়ারিংয়ে।
আর মাঝে মাঝে যখন আমি রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডলের দিকে তাকাই, তখন আমার মনে হয় আমি যেন বহু দূরে একটা বিশাল 18 চাকার ট্রাককে ছুটে যেতে দেখি। আমি জানি ওই ট্রাকে দুজন বসে আছে, একজন ওস্তাদ আর একজন খালাসি, তাদের শেষ অনন্ত যাত্রায়। ভৈরবদা আর বাকি আত্মাদের মুক্তির পর আমার জীবনটা যেন এক শান্ত নদীতে এসে ঠেকেছিল। আমার দোকানটা ভালোই চলছিল, আর ভৈরবদার পরিবারকে দেখাশোনা করার মধ্যে আমি এক অদ্ভুত শান্তি খুঁজে পেয়েছিলাম। আমার রাতের দুঃস্বপ্নগুলোও ধীরে ধীরে কমে এসেছিল। আমি ভেবেছিলাম আমার জীবনের সেই ভয়ঙ্কর অধ্যায়ের বুঝি এখানেই সমাপ্তি ঘটল। কিন্তু নিয়তি হয়তো আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। ঘটনাটা ঘটল প্রায় বছর 5 পর। আমার মেয়েটার তখন বিয়ের বয়স হয়েছে। আমি তার বিয়ের জন্য পাত্র খুঁজছিলাম। অবশেষে বর্ধমানেরই এক ভালো সম্ভ্রান্ত পরিবারে আমার মেয়ের বিয়ে ঠিক হল। ছেলেটি একটি বেসরকারি সংস্থায় ভালো চাকরি করে। বিয়ের দিন ঘনিয়ে এলো। আমি আমার সাধ্যমতো কোনো কিছুরই কমতি রাখিনি। বিয়ের আগের দিন আমার মেয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। আমাদের বাড়িতে সেদিন খুব আনন্দ, হইচই। কিন্তু আমার মনটা কেন জানি না একটু খচখচ করছিল। আমার বারবার ভৈরবদার কথা মনে পড়ছিল। তিনি বেঁচে থাকলে আজ কত খুশি হতেন। রাতে যখন সব অনুষ্ঠান শেষ, সবাই ঘুমিয়ে পড়েছে, তখন আমি একা একা আমাদের বাড়ির ছাদে গিয়ে দাঁড়ালাম। আমার চোখের সামনে আমার জীবনের সব পুরনো স্মৃতিগুলো ভেসে উঠছিল। হঠাৎ করেই আমি আমার পিছনে একটা মৃদু পায়ের শব্দ শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম আমার মেয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে ছিল এক অদ্ভুত বিষণ্ণ হাসি। আমি বললাম, কিরে মা, তুই এখনো ঘুমাসনি? সে কোনো উত্তর দিল না। সে আমার কাছে এসে আমার হাত দুটো ধরল। তার হাত দুটো ছিল বরফের মতো ঠান্ডা। আমার বুকের ভেতরটা ধরাস করে উঠল। সে আমার চোখের দিকে তাকিয়ে একটা অদ্ভুত, অপরিচিত কিন্তু চেনা চেনা গলায় বলল, চিন্তা করো না ওস্তাদ, আমি তো আছি। আমি তোমার মেয়ের কোনো ক্ষতি হতে দেব না। আমার সারা শরীর ভয়ে, বিস্ময়ে, আতঙ্কে জমে গেল। আমার মেয়ের মুখের ভেতর থেকে যে কণ্ঠস্বরটা বেরিয়ে এলো, সেটা ছিল সেই তরুণ খালাসির আত্মার। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তুমি তো মুক্তি পেয়ে গিয়েছিলে, তুমি আবার ফিরে এলে কি করে? আমার মেয়ের রূপ ধরে থাকা সেই আত্মাটা হাসল, বলল, আমরা মুক্তি পেয়েছিলাম ঠিকই ওস্তাদ, কিন্তু আমাদের ঋণটা তো শোধ হয়নি। তুমি আমাদের জন্য যা করেছ তার প্রতিদান না দিয়ে আমরা যাই কি করে? আমার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। আমি ফ্যাল ফ্যাল করে আমার মেয়ের মুখের দিকে তাকিয়েছিলাম, যার ভেতর থেকে কথা বলছিল বহু বছর আগে মারা যাওয়া এক তরুণ। সে বলে চলল, আমরা জানতাম কর্তার সিংয়ের বংশধরেরা চুপ করে বসে থাকবে না, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করবে। তোমার মেয়ের বিয়েটা বর্ধমানের যে পরিবারে ঠিক হয়েছে তারা আর কেউ নয়, তারা কর্তার সিংয়েরই দূর সম্পর্কের আত্মীয়। ওরা তোমাকে আর তোমার পরিবারকে শেষ করে দেওয়ার জন্যই এই বিয়ের নাটকটা সাজিয়েছে। আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছিল। এ কি ভয়ঙ্কর ষড়যন্ত্র! খালাসির আত্মাটা বলল, ভয় পেও না ওস্তাদ, আমরা থাকতে তোমার কোনো ভয় নেই। আমরা এসেছি আমাদের শেষ দায়িত্বটা পালন করার জন্য। আজ রাতে যখন বিয়ের লগ্ন শুরু হবে, তখন তুমি শুধু একটা কাজ করবে। তুমি তোমার মেয়ের মাথায় আশীর্বাদ করার সময় বিয়ের টোপরটা পড়াবে না, তুমি তার মাথায় পড়াবে ভৈরবদার পুরনো সেই পাগড়িটা। ভৈরবদার পাগড়ি? ওটা তো আমি খুব যত্ন করে আমার ঠাকুরের আসনে রেখে দিয়েছিলাম, কিন্তু কেন? আমি জিজ্ঞাসা করলাম। কারণ ওই পাগড়িটাই শুধু ভৈরবদার স্মৃতিই নেই, ওতে আছে আমাদের মতো শত শত ট্রাক ড্রাইভারের আশীর্বাদ আর শক্তি। ওই পাগড়িটাই হবে আজ তোমার মেয়ের রক্ষা কবচ। এই বলে আমার মেয়ের শরীরটা একটা ঝাঁকুনি দিয়ে উঠল। সে জ্ঞান হারিয়ে আমার কোলের ওপর ঢলে পড়ল। আমি তাকে ধরে কোনো মতে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। পরদিন বিয়ের অনুষ্ঠানে আমার মনটা ছিল এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে। একদিকে আমার মেয়ের বিয়ের আনন্দ, আর অন্যদিকে এক অজানা ভয়ঙ্কর বিপদের আশঙ্কা। আমি বরপক্ষকে খুব ভালো করে লক্ষ্য করছিলাম। তাদের চোখে মুখে ছিল ভদ্রতার মুখোশ, কিন্তু তাদের ভেতরে লুকিয়ে ছিল এক হিংস্র উদ্দেশ্য। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো। লগ্নের সময় পুরোহিত মশাই যখন আমাকে আমার মেয়ের মাথায় টোপরটা পরাতে বললেন, তখন আমি টোপরের বদলে সেই পুরনো বিবর্ণ পাগড়িটা বের করলাম। সবাই অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কারোর দিকে না তাকিয়ে জয়গুরু বলে পাগড়িটা আমার মেয়ের মাথায় পরিয়ে দিলাম। আর সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। বিয়ের মণ্ডপটা প্রবলভাবে কেঁপে উঠল। সমস্ত আলো দপদপ করে নিভে গেল। আর আমি দেখলাম আমার মেয়ের শরীর থেকে একটা তীব্র সোনালি আলো বেরিয়ে এসে পুরো মণ্ডপটাকে ঘিরে ফেলল। বরপক্ষের লোকেরা, অর্থাৎ কর্তার সিংয়ের বংশধরেরা, সেই আলো সহ্য করতে না পেরে যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। তাদের শরীরগুলো পুড়ে যাওয়ার মতো কালো হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই সব কিছু আবার শান্ত হয়ে গেল। আলো জ্বলে উঠতেই আমরা দেখলাম বরপক্ষের লোকেরা অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তাদের আসল রূপটা বেরিয়ে পড়েছে।
তাদের সাথে আনা ব্যাগের মধ্যে ছিল বন্দুক আর ছুরি। পুলিশ এলো, তাদের সবাইকে গ্রেফতার করা হলো। আমার মেয়ের বিয়েটা সেদিন ভেঙে গেল, কিন্তু আমি জানি আমার মেয়েটা বেঁচে গেল। সেই রাতের পর আমি আর কোনোদিনও কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হইনি। আমার মেয়ের কিছুদিন পর আরেকটা ভালো পরিবারে বিয়ে হয়ে গেল। সে এখন খুব সুখে আছে। আমি এখন আমার নাতি নাতনিদের নিয়ে শান্তিতে আমার বাকি জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি আজও যখন রাতের আকাশে তাকাই, তখন আমি আর শুধু সপ্তর্ষিমণ্ডল দেখি না, আমি দেখি একটা বিশাল 18 চাকার ট্রাক, যে ট্রাকে দুজন বসে আছে, একজন ওস্তাদ আর একজন খালাসি। তারা হয়তো আর এই পৃথিবীতে নেই, কিন্তু আমি জানি তারা আছে। তারা আছে আমার মতো এই হাইওয়ের হাজার হাজার ড্রাইভার আর খালাসিদের শোভনশীল হয়ে, তাদের শেষ অনন্ত যাত্রায়। তা গাইস, গল্পটা কেমন লাগলো? আশা করি গল্পটা আপনাদের কাছে ভালো লেগেছে। যারা এরকম ভৌতিক গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই আমার ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। এর থেকেও ভয়ঙ্কর গল্প আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ অবধি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভূত এফএম জুনিয়র 2 চ্যানেলের সঙ্গে থাকুন। নেক্সট টাইম আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।